আজ কি আছে? পলিটি। আগেরগুলো যেগুলো করানো হয়েছিল কি চলছিল? ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। পলিটি চলছিল। পলিটির মধ্যে কি চলছিল? ভাগ 4। কত থেকে? 36 থেকে 51। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটা ভাগ 51 পর্যন্ত এটা আমরা কমপ্লিট করেছি। এর উপরে আসবো কি না ভাগ 4 ক। এটা আমাদের কমপ্লিট শেষ হয়ে গেছে। তো আজকে আমরা পড়ব কি 4th নম্বর ভাগের ভাগ 4 ক, অথবা 4(4)A লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ভাগ 4-এর 4A। এখন ভারতীয় ভাগ 4(4)A লিখতে পারো, অথবা 4ক লিখতে পারো। ক এ যেটা লিখবে লেখো, কোনো অসুবিধা নেই। এখানে এটা নোটস করো না। 4ক এটা আমাদের কোন আর্টিকেলে লিখে রেখেছে? 4ক-এ না, এখানে আমাদের 4ক-এ দেওয়া আছে কি ফান্ডামেন্টাল। যেমন ভাগ 3-এ আমরা কি পড়েছি? ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার। এখানে আমরা কি পড়ব? মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস এটা আমরা কি পড়বো না মৌলিক কর্তব্য। এখানে মৌলিক কর্তব্য ফার্স্ট আমরা পড়বো কি মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য ভাগ 4ক-এ এটা আর্টিকেল আমাদের ধারা মৌলিক কর্তব্য জোড়া হয়েছে কত হয় না 51ক ধারায় একে জোড়া হয়েছে। ধারা হচ্ছে কত না 51ক। আমাদের যেমন মৌলিক অধিকার যেমন প্রত্যেকেরই থাকে, সেরকম প্রত্যেকেরই একটা সরকার আমাদেরকে একটা অধিকার দিয়েছে, মৌলিক অধিকার। আমাদের সমস্ত ভারতীয় নাগরিককে একটা মৌলিক অধিকার দিয়েছে। এরপরে আমাদের কি আমাদের প্রত্যেকের নিজস্ব একটা কর্তব্য থাকা প্রয়োজন। তো এই মৌলিক কর্তব্য সংবিধানে আমাদের লেখা আছে কোথায় না ভাগ 4ক-এ, 4ক অথবা 4A এখানে বলতে পারো মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস। তো আমাদের যে কর্তব্যগুলো সেগুলো আমাদের লিখেছে কত না ভাগ 4ক। এখানে আর্টিকেল কতই জুড়েছে? আর্টিকেল 51ক। আর্টিকেল 51ক 51 পর্যন্ত হয়েছিল। আর্টিকেল 51ক-এ জুড়েছে। আর্টিকেল 51ক-এ যে আমাদের যে মৌলিক অধিকার এগুলোকে জুড়েছে কত না 42তম সংশোধনের দ্বারা। 42তম সংশোধনের দ্বারা 1976 সালে 10টা মৌলিক কর্তব্য জুড়েছিল। দিয়ে তারপরে 86তম সংশোধনের দ্বারা 2002 সালে শিক্ষার অধিকারকে মৌলিক কর্তব্যে জুড়েছে। আর্টিকেল নাম্বার 45কে মৌলিক কর্তব্যও জুড়ে দিয়েছে, আবার মৌলিক অধিকারও 21ক-এও জুড়েছে। 21ক-এও জোড়া হয়েছে, সেটা বলছি। এটা মৌলিক কর্তব্য 51ক আমাদের জোড়া হয়েছিল কার সুপারিশে না শরণ সিং সমিতির সুপারিশে জোড়া হয়। কার সুপারিশে জোড়া হয়েছিল? শরণ সিং সমিতির সুপারিশে জোড়া হয়েছিল। সুপারিশে জোড়া হয়েছিল। কার সুপারিশে জোড়া হয়েছিল? মৌলিক কর্তব্য কার সুপারিশে জোড়া হয়েছিল না শরণ সিং সমিতির সুপারিশে মৌলিক কর্তব্য জোড়া হয়েছিল। শরণ সিং সমিতির সুপারিশে জোড়া হয়েছিল। ভারতীয় সংবিধানের সংশোধন করা হয়েছিল কততম সংশোধন দ্বারা? ভারতীয় সংশোধনের 42তম সংশোধনের দ্বারা।
সংশোধনের দ্বারা। 42তম সংশোধনের দ্বারা কত সালে? না 1976 সালে। 1976 সালে 1976 সালের 42তম সংশোধনের দ্বারা আমাদের কি ভাগ 4 মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিকে জোড়া হয়েছিল। এটা লিখে রাখো। 1976 সালের 42তম সংশোধনের দ্বারা কটা মৌলিক কর্তব্য জোড়া হয়েছিল? না 10টা মৌলিক কর্তব্য জোড়া হয়েছিল। 10টি মৌলিক কর্তব্য জোড়া হয়েছিল। এরপরে 86তম সংবিধান সংশোধনের দ্বারা 86তম সংশোধনের দ্বারা 86তম সংশোধনের দ্বারা এটা কত হয়েছিল? 2002 সালে। 2002 সালের 86তম সংবিধান সংশোধনের দ্বারা 2002 সালের 86তম সংবিধান সংশোধনের দ্বারা জোড়া হয়েছিল কত? না একটি জোড়া হয়েছিল, একটি। মানে টোটাল আমাদের মৌলিক কর্তব্যর সংখ্যা হচ্ছে কতগুলি? 11টি টোটাল মৌলিক কর্তব্য। বর্তমানে আমাদের মৌলিক কর্তব্য কতগুলি? না 11টি। 86তম সংবিধান সংশোধনের দ্বারা 2002 সালে একটি জুড়েছিল, যেটা আমাদের শিক্ষার অধিকার আর্টিকেল নাম্বার 45কে মৌলিক অধিকারের মধ্যে জুড়ে দিয়েছিল। 51 কয়ে জুড়েছিল 2002 সালের 86তম সংবিধান সংশোধনের দ্বারা। 2002 সালের যে 86তম সংশোধন হয়েছিল, 86তম 2002 সালের সংশোধন, 2 সালের সংশোধন, যে সংশোধন হয়েছিল, যেমন 86 সালে 2002 সালে দুটো সংশোধন করা হয়েছিল। আর্টিকেল নাম্বার 45কে আমাদের জুড়েছিল কোথায়? না আর্টিকেল নাম্বার 45কে আর্টিকেল 45 6 থেকে 14 বছর বয়সের শিশুরা কি ছিল? আমাদের ভাগ 4-এ ছিল। না ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে ছিল, রাজ্যের নীতি নির্দেশক তত্ত্বের মধ্যে ছিল। আর্টিকেল নাম্বার 45 6 থেকে 14 বছর বয়সী শিশুদেরকে শিক্ষার সুযোগ করে দিতে হবে। আর্টিকেল নাম্বার 45 ছিল। বর্তমানে এটাকে আর্টিকেল নাম্বার 45কে হাটিয়ে দিয়ে সে 2002 সালের 86তম সংবিধান সংশোধনে করেছিল কি? না 21 ক মৌলিক অধিকারে আমাদের সেখানে যে বসিয়ে দিয়েছিল। এটা আমাদের মৌলিক অধিকার হিসাবে সেটাকে বসিয়েছিল কত সংবিধান সংশোধনীর দ্বারা? আর্টিকেল নাম্বার 86তম 2002 সালের সংবিধান সংশোধনী দ্বারা। আর একটা কি করেছিল? আমাদের জুড়ে দিয়েছিল কি? না এই যে আর্টিকেল নাম্বার 45-এ যেটা বলা আছে আমাদের কি ছিল? না 6 থেকে 14 বছর বয়সী শিশুদেরকে শিক্ষার সুযোগ করে দিতে হবে। ওটা সরকার মৌলিক অধিকারে জুড়েছে একটা। আরেকটা কি করেছে? না আমাদের জনগণের মধ্যে 6 থেকে 14 বছর বয়সী শিশুদেরকে যদি আমরা বাড়ি থেকে শিশুকে স্কুলে যদি না পাঠাই, তার গার্জেন যদি না পাঠায়, তো শিশু কিভাবে শিখবে? তাকে সেটার জন্য কি মৌলিক অধিকার তো আছে। সে শিশু যদি শিখতে চায় সেক্ষেত্রে মৌলিক অধিকার সে প্রয়োগ করবে। এরপরে আমাদের মধ্যে একটা মৌলিক কর্তব্য জুড়ে দিয়েছে আমাদের ভারতীয় জনগণের মধ্যে, যে 6 থেকে 14 বছর বয়সী শিশুদেরকে স্কুলে পাঠাতে হবে। 6 থেকে 14 বছর বয়সী 6 থেকে 14 বছর বয়সী শিশুদের স্কুলে পাঠাতে হবে। স্কুলে পাঠাতে হবে। 6 থেকে 14 বছর বয়সী শিশুদের কি? না স্কুলে পাঠাতে হবে। এটা আমাদের মৌলিক কত নাম্বার জুড়েছে? না 51 ক। আর্টিকেল নাম্বার কতই জুড়েছে? 51 কয়ে জুড়েছে। 51 ক বলো অথবা 51 এ বলো, কোনো অসুবিধা নেই। আর্টিকেল নাম্বার কতই? না 51 কয়ে জুড়েছে। এই 86তম 2002 সালের যে সংশোধন হয়েছিল দুটো চেঞ্জ করেছিল। আর্টিকেল নাম্বার 45কে 21 ক মৌলিক অধিকারে জুড়েছিল এবং মৌলিক কর্তব্যে জুড়েছিল। আর্টিকেল নাম্বার 45কে একটা মৌলিক অধিকার
অথবা মৌলিক কর্তব্যে দুটো জায়গায় জুড়ে দিয়েছিল। কোন সংশোধন দ্বারা? 86তম 2002 সালের সংবিধান সংশোধন দ্বারা। 42তম সংশোধনের দ্বারা কটা মৌলিক কর্তব্য ছিল? 10টি মৌলিক কর্তব্য ছিল। 10টি মৌলিক কর্তব্য ছিল। এগুলো লিখে নাও, সব নোটস করো। হয়ে গেছে? মৌলিক কর্তব্য ভাগ 4, 51 ক। 51 ক বলো, 51 এ বলো, একটাই জিনিস। 51 এ আর্টিকেল, এটা হচ্ছে ধারা, ধারা 51 এ ধারায়। তো এই যে মৌলিক কর্তব্য, সংবিধানের আমাদের যে মৌলিক কর্তব্যগুলো আছে, যে প্রথম 42তম সংশোধনের দ্বারা যে 10টি, আর বর্তমানে একটা জুড়ে দিয়েছে, বর্তমানে টোটাল 11টা মৌলিক কর্তব্য আছে। কতগুলো? 11টি মৌলিক কর্তব্য আছে বর্তমানে। কতগুলো? 11টি মৌলিক কর্তব্য আছে। তো ফার্স্টে মৌলিক কর্তব্য 1 নম্বরে আমাদের কি বলা হয়েছে না, আমরা প্রত্যেকেই সংবিধান মেনে চলব। আমরা প্রত্যেকেই সংবিধান মেনে চলব, মানে জাতীয় যে স্মারক আছে, জাতীয় স্মারককে সম্মান করব, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতকে আমরা সম্মান করব। তাহলে কি ভারতীয় সংবিধান মেনে চলা। 1 নম্বরে কি বলেছে? ভারতীয় সংবিধান মেনে ভারতীয় সংবিধান মেনে চলা। প্রথম কি আমরা সংবিধান অনুযায়ী ভারতবর্ষে আমরা যে থাকবো, ভারতবর্ষের সংবিধানটাকে আমরা মেনে চলবো, মেনে চলা। এবং কি বলেছে? এর আদর্শ প্রতিষ্ঠান এবং এর ভারতীয় সংবিধানকে মেনে চলবো এবং এর আদর্শ প্রতিষ্ঠান, যেমন ভারতবর্ষের মধ্যে কি বলেছে, যেমন সংসদ, এরকম যে আদর্শ সংবিধানের যে প্রতিষ্ঠানগুলো, প্রত্যেকটাই সংবিধান, রাষ্ট্রপতি ভবন, এই প্রত্যেকটা জায়গা এক একটা আমাদের প্রতিষ্ঠান প্রত্যেকটা। তো এই জায়গাগুলোকে আমরা কি করব? প্রত্যেকেই সম্মান করব। জাতীয় পতাকা, যেমন দিল্লির লালকেল্লা, আদর্শ প্রতিষ্ঠান, জাতীয় পতাকা, আদর্শ প্রতিষ্ঠান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীতকে সম্মান করব, সম্মান করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর আমাদের মৌলিক কর্তব্য। লেখানো 1 নম্বর মৌলিক কর্তব্য, সংবিধান মেনে চলতে হবে এবং এর আদর্শ প্রতিষ্ঠান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতকে সম্মান করতে হবে। এটা আমাদের 1 নম্বর মৌলিক কর্তব্য। 2য় নম্বর মৌলিক কর্তব্য কি? 2য় নম্বর মৌলিক কর্তব্য হলো জাতীয় স্বাধীনতা সংগ্রামকে, জাতীয় স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করে, জাতীয় স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করে এমন মহৎ আদর্শ লালন করা ও অনুসরণ করা। এমন মহৎ আদর্শ
লালন করা ও অনুসরণ করা। জাতীয় স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করে এমন মহৎ আদর্শকে লালন করা ও অনুসরণ করা, এটা কি আমাদের মৌলিক কর্তব্য। প্রথমে কি আমরা সংবিধান মেনে চলব, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, জাতীয় প্রতিষ্ঠানকে সম্মান করব। দ্বিতীয়ত কি বলেছে, জাতীয় স্বাধীনতা সংগ্রামকে আমাদের যে অনুপ্রাণিত করে এমন মহৎ আদর্শকে আমরা কি করব, লালন করব ও অনুসরণ করব, এটা বলেছে দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর কি না, ভারতের সার্বভৌমত্ব অক্ষ এবং অখণ্ডতাকে বজায় রাখা এবং রক্ষা করা। তো ভারতের সার্বভৌমত্ব অক্ষ এবং অখণ্ডতাকে বজায় করা এবং রক্ষা করা। তিন নম্বরে কি বলেছে না, ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতাকে বজায় রাখা এবং রক্ষা করা। বজায় রাখা এবং রক্ষা করা। লেখে না এগুলো, ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতাকে বজায় রাখা এবং রক্ষা করা। ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতাকে বজায় রাখা এবং রক্ষা করা 3 নম্বরে বলেছে। 4 নম্বরে কি বলা হয়েছে না, দেশকে রক্ষা করা। দেশকে রক্ষা করা প্রয়োজনে জাতীয় সেবা প্রদান করা। প্রয়োজনে জাতীয় সেবা প্রদান করা। দেশকে রক্ষা করা, প্রয়োজনে জাতীয় সেবা প্রদান করা। আমরা আমাদের দেশকে রক্ষার জন্য আমরা রক্ষা করতে হবে আমাদেরকে। প্রয়োজনে আমাদের জাতীয় সেবা, হঠাৎ করে কোনো জায়গায় বন্যা হলো, খরা হলো, কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটলো, সেই জায়গায় আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে এবং সেই জায়গা থেকে তাদেরকে উদ্ধার কার্যে আমাদেরকে চালাতে হবে, তাদেরকে সেখান থেকে সেবা করতে হবে। সেই জন্য কি বলেছে, দেশকে রক্ষা করা, প্রয়োজনে জাতীয় সেবা প্রদান করা। হঠাৎ আমাদের দেশে আক্রমণ করলো কোনো দেশের এমন পরিস্থিতি যে দেশের সেবার জন্য, দেশকে রক্ষা করার জন্য আমাদেরকেও সেনার জায়গায় লড়াই করতে হবে, তো সেই জায়গায় আমাদেরকে করতে হবে। এগুলো হচ্ছে আমাদের কি মৌলিক কর্তব্য। তো আমাদেরকেও সেই রকম আস্তে আস্তে প্রত্যেকে দেশের রক্ষার্থে আমরা বেরিয়ে পড়ব। এটা হচ্ছে মেন বলতে চাইছে। আমাদের কিসে বলেছে না, মৌলিক কর্তব্য। 4 নম্বর মৌলিক কর্তব্য এটা আমাদের। 5 নম্বর, ভারতের সমন্বিত সংস্কৃতি, সমৃদ্ধ ঐতিহ্য মূল্যায়ন ও সংরক্ষণ করা। ভারতের সমন্বিত সংস্কৃতি, ভারতের সমন্বিত সংস্কৃতি ও ঐতিহ্য বজায় রাখা ও রক্ষা করা।
ভারতের সমন্বিত সংস্কৃতি ও ঐতিহ্য বজায় রাখা ও রক্ষা করা। আমাদের 5 নম্বর মৌলিক কর্তব্য বলা হয়েছে। 6 নম্বরে বলা হয়েছে অরণ্য, হ্রদ, নদী এবং বন্য প্রাণী সহ প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা এবং উন্নতি করা। অরণ্য, হ্রদ, নদী এবং বন্য প্রাণী সহ প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করা এবং উন্নত করা। প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করা এবং উন্নত করা। অরণ্য, বন, জঙ্গল, হ্রদ, নদী এবং বন্য প্রাণী সহ সমস্ত প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করা এবং এই প্রাকৃতিক পরিবেশকে অরণ্য, বন, নদী, বন্য প্রাণী এগুলোকে আরও ডেভেলপমেন্ট ঘটানো, এগুলো আরও উন্নয়ন করা, উন্নত করা। এটা হচ্ছে আমাদের কি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। 6টা মৌলিক কর্তব্য, এগুলো লেখো পরপর, এগুলো বুঝবো। প্রত্যেকটা লেখা হয়ে গেছে? সাত নম্বরে একটি আমাদের প্রত্যেককে কি বলেছে না, একটি বৈজ্ঞানিক মনোভাব, একটি বৈজ্ঞানিক মানসিকতা এবং বৈজ্ঞানিক মানসিকতা মানে ক্রিয়েটিভ চিন্তাধারা। আমাদের প্রত্যেকের মধ্যে একটা ক্রিয়েটিভ কোনো কিছু আবিষ্কার করব, নিত্য নতুন কোনো জিনিস তৈরি করব, এরকম একটা কি বৈজ্ঞানিক মানসিকতা। মানবতাবাদ, আমরা মানুষের ভালোর জন্য, মানুষের প্রতি, মানুষের ভালোর জন্য, ভালো আচরণের জন্য, একে অপরের প্রতি, তো মানবতাবাদ যেটা মানুষের পক্ষে সুবিধা হয়, মানবতাবাদ মনোভাব গড়ে তুলব। মানবতাবাদ মনোভাব গড়ে তোলা, এগুলো হচ্ছে আমাদের মৌলিক কর্তব্য। একটা বৈজ্ঞানিক মানসিকতা, মানবতাবাদ মনোভাব গড়ে তোলা, এগুলো হচ্ছে আমাদের কি মৌলিক কর্তব্য, মৌলিক কর্তব্যের মধ্যে পড়ছে। লেখে নাও এগুলো। এরপরে 8 নাম্বার, কি বলেছে না, 8 নম্বরে বলেছে জনগণের যে সম্পত্তি, জনসম্পত্তি, সরকারি সম্পত্তি, জনসম্পত্তি রক্ষা করা, মানুষের জনের সম্পত্তি, জনসম্পত্তি রক্ষা করা এবং হিংসার থেকে দূরে থাকা। কিছু হলো, রাস্তার মাঝে দাঁড়িয়ে বাসে আগুন ধরে দিল, এখানে টায়ার জ্বালিয়ে আগুন ধরে দিল, এখানে পুড়িয়ে দিল, এখানে আগুন ধরিয়ে দিল, এরকম করে দিল, ভাঙচুর করে দিল, এগুলো কি, এগুলো ঠিক না। এগুলো আমাদের মৌলিক কর্তব্য মেনটেন করছে না, মৌলিক কর্তব্যের বাইরে চলে যাচ্ছে। এই জন্য কি জনসম্পত্তি রক্ষা করা, কারো ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া চলবে কি, চলবে না। জনসম্পত্তি রক্ষা করা
জনসম্পত্তি রক্ষা করা এবং হিংসার থেকে দূরে থাকা, এবং হিংসার থেকে দূরে থাকা। জনসম্পত্তি রক্ষা করতে হবে এবং হিংসার থেকে দূরে থাকতে হবে। যে যে দেশ দেখো হিংসার সঙ্গে জুড়ে আছে, সেই কোনো দেশ আজ শান্তিতে আছে? না পারছে দুবেলা পেট ভরে খেতে, না পারছে সঠিকভাবে জীবনযাপন করতে, ওই কষ্টের মধ্যেই তাদের জীবনযাপন চলে যাচ্ছে। হিংসা কখনো মনুষ্য সমাজের মানবতাবাদের প্রতীক হতে পারে না। মানুষ পৃথিবীর মধ্যে বেঁচে থাকার কোনো রকম প্রতীক হতে পারে না। এই জন্য কী বলেছে? জনসম্পত্তি রক্ষা করা এবং হিংসার থেকে দূরে থাকতে হবে আমাদের প্রত্যেকে। এটা কি আমাদের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ছে। এরপরে কি বলা হয়েছে? ব্যক্তিগত ও সম্মিলিত কার্যকলাপের শ্রেষ্ঠত্বের স্থান চেষ্টা করা। 9 নম্বরে কি বলা হয়েছে? মৌলিক কর্তব্যের মধ্যে ব্যক্তিগত ও সম্মিলিত কার্যকলাপের ব্যক্তিগত ও সম্মিলিত কার্যকলাপের নিচের গুলো লেখা হয়ে গেছে তো? ব্যক্তিগত ও সম্মিলিত কার্যকলাপের শ্রেষ্ঠত্ব স্থানের জন্য চেষ্টা করা। মানে কোনো জায়গায় যদি ব্যক্তিগত কাজ করো, সেই কাজটার মানে সর্বশ্রেষ্ঠতম তুমি তোমার এফোর্ট দেবে এবং সেই জায়গাটা শ্রেষ্ঠত্ব স্থান অধিকার করার চেষ্টা করতে হবে। এবং সম্মিলিত কোনো জায়গায় কাজ করছো, সেই জায়গায় তোমার কন্ট্রিবিউশন সব থেকে বেশি দেবে এবং তোমার যে শ্রেষ্ঠত্ব, তুমি সেই জায়গায় শ্রেষ্ঠত্ব তুমি নেতৃত্ব দেবে এবং তোমার শ্রেষ্ঠত্ব সব থেকে টপ মোস্ট সর্বশ্রেষ্ঠ যে তুমি আছো, সেই স্থানটা তোমাকে দখল করতে হবে। তাহলে ব্যক্তিগত সম্মিলিত কার্যকলাপের সকল ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য চেষ্টা করতে হবে। 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 এরপরে আর্টিকেল নাম্বার 10-এ কি বলেছে না, আর্টিকেল নাম্বার 10-এ বলা হয়েছে প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং উন্নত করার জন্য রাষ্ট্রীয় নির্দেশিকা মেনে চলতে হবে। প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং উন্নত করার জন্য রাষ্ট্রীয় নির্দেশিকা মেনে চলতে হবে। উন্নত করার জন্য রাষ্ট্রীয় নির্দেশিকা প্রাকৃতিক পরিবেশকে রক্ষা এবং উন্নত করার জন্য রাষ্ট্রীয় নির্দেশিকা মেনে চলতে হবে। রাষ্ট্রীয় নির্দেশিকা মেনে চলতে হবে। 11 নম্বরে কি বলা হয়েছে না, 6 থেকে
14 বছর বয়সী শিশুদেরকে শিক্ষার সুযোগ করে দিতে হবে। 6 থেকে 11 নম্বরে কি বলেছে, শিক্ষার যেটা অধিকার মৌলিক কর্তব্যের মধ্যে পড়ছে, যে নিজের ছেলে মেয়েকে কি করতে হবে, যে 6 থেকে 14 বছর বয়সের শিশুদেরকে, মানে সরকার থেকে নিয়ম কানুন করে দিল ঠিক আছে, কিন্তু তোমারও একটা কর্তব্যের মধ্যে পড়ছে, ওটা মৌলিক অধিকার সরকার থেকে দিয়েছে তোমাকে তোমার রাইটের জন্য, কিন্তু তোমাকেও তোমার একটা অধিকার দিয়েছে, কর্তব্য নিতে হবে, মৌলিক কর্তব্যের মধ্যে পড়ছে না 6 থেকে 14 বছর বয়সের শিশুদেরকে শিক্ষার সুযোগ করে দিতে হবে। 6 থেকে 14 বছর বয়সী শিশুদেরকে শিক্ষার সুযোগ করে দিতে হবে, মানে প্রাথমিক শিক্ষার সুযোগ করে দিতে হবে, শিক্ষার সুযোগ করে দিতে হবে, শিক্ষার সুযোগ করে দেবে, মানে প্রাথমিক শিক্ষার যে সুযোগ সেটা করে দিতে, যে নিজের ছেলেকে আমরা স্কুলে পাঠাবো, তাকে সেই পরিবেশে আমরা পাঠাবো, যদি না পাঠাই তাহলে হবে কি, এটা আমাদের যেমন মৌলিক অধিকার আছে, সে আমাদের মৌলিক কর্তব্য আছে। এই আর্টিকেল নাম্বার 45কে 51 ক এবং এর আগে আমি প্রথমেই বলেছি 51 ক এবং 21 ক এতে জুড়ে দিয়েছে, মানে মৌলিক একটা অধিকারে জুড়েছে আর একটা মৌলিক কর্তব্যে জুড়েছে। এটা 2002 সালের 86তম সংশোধন দ্বারা সংশোধনে জোড়া হয়েছে, মানে যোগ করা হয়েছে 86তম সংবিধান সংশোধনের দ্বারা। 86তম সংবিধান সংশোধনের দ্বারা 2002 সালে এই শিক্ষার অধিকারকে জুড়ে দেওয়া হয়েছে। বর্তমানে এই 11টা আমাদের মৌলিক কর্তব্য। এরপরে আমরা এন্ট্রি করব কি, ভাগ 5-এ। আজকে এগুলো সব করে নাও। ভাগ 5 মৌলিক লেখা হয়ে গেছে। তাহলে মৌলিক কর্তব্য 51 ক, এটা আমাদের শেষ। ভাগ 4 ক, 4A বলতে পারো এটাকে। তাহলে 4A শেষ, ভাগ 1 শেষ, 2 শেষ। ভাগ 1-এ কি বলা হয়েছিল না, আমাদের ভাগ 1 শেষ, ভাগ 2 শেষ, ভাগ 3 শেষ, ভাগ 4 শেষ, 4 ক শেষ। মৌলিক কর্তব্য পর্যন্ত এগুলো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা শুরু করব কি না, ভাগ 5। ভাগ 5-এ কি বলা হয়েছে না, ইউনিয়ন। ভাগ 5-এ বলা হয়েছে ইউনিয়ন মানে সংঘ। আজ এই পর্যন্ত শেষ হয়ে গেছে। আজকে এই পর্যন্ত থাকবে, থাক। আজ মৌলিক কর্তব্য এই পর্যন্তই রইল। পরবর্তী দিনে আমরা ভাগ 5 নিয়ে, আমরা ভারতীয় সংবিধানের ভাগ 5 নিয়ে আলোচনা করব। এই মৌলিক কর্তব্যগুলো জেনে রাখো। ভাগ 4 ক শেষ, এরপরে ভাগ 5 থেকে এন্ট্রি। ভাগ 5টা হচ্ছে প্রচুর ইম্পর্টেন্ট, একটা ক্লাসও মিস করবে না। ভাগ 5 যদি না বুঝতে পারো, সংবিধানের সে পুরোটাই ম্যাক্সিমাম কোশ্চেন যেগুলো আসে আমাদের কম্পিটিটিভ এক্সামে ভাগ 5 থেকেই আসে। অন্য কোনো জায়গা থেকে এত কোশ্চেন আসবে না, ভাগ 5 থেকে যেগুলো আসে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক।